অনেকে বলছেন যে কামড়া কামড়ি শুরু হয়ে গেছে, নিজেকে সেভ করার জন্য একজন আরেকজনকে ঢেলে দিচ্ছে, অর্থাৎ ভৈরা দিচ্ছে আর কি। মানে কুমিল্লার ভাষায় রাগ হইেন না, আমরা অনেক সময় এরকম শব্দ ইউজ করি যখন মনে হয় যে গুটিবাজি চলে। আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এই সরকার প্রধানের কন্ট্রোলার কারা ছিল? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা সবাই ভিডিওর শুরুতে ভিডিওর কিছু অংশবিশেষ দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। তার আগে সবাইকে রিকোয়েস্ট করব, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। চলুন ভিডিওটা দেখি। অনেকে বলছেন যে কামড়া কামড়ি শুরু হয়ে গেছে, নিজেকে সেভ করার জন্য একজন আরেকজনকে ঢেলে দিচ্ছে, অর্থাৎ ভৈরা দিচ্ছে আর কি। মানে কুমিল্লার ভাষায় রাগ হইেন না, আমরা অনেক সময় এরকম শব্দ ইউজ করি যখন মনে হয় যে গুটিবাজি চলে। আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এই সরকার প্রধানের কন্ট্রোলার কারা ছিল? এর মাঝখানে আপনি দেখেন ডক্টর মোহাম্মদ আসিফ নজরুল, আমাদের যিনি স্যার আছেন ডক্টর আসিফ নজরুল স্যার, আওয়ামী লীগ সরকারের পতনের আগ পর্যন্ত ওনার প্রতি সারা বাংলাদেশের মানুষের একটা শ্রদ্ধা ছিল। বাট যখন সরকার পতন হলো, আস্তে আস্তে ওনার প্রতি বিএনপি, জামাত, আওয়ামী লীগ প্রত্যেকেই ওনার প্রতি ক্ষুব্ধ হলো। কারণ সকলেই মনে করলো যে এই মানুষটা দিনের পর দিন ফেসবুকে বসে সরকারের সমালোচনা করতেন, অথবা নিজে কখনো পাওয়ারে গেলে রাষ্ট্রকে একদম বিদেশি রাষ্ট্র বালাই ফেলবেন, মানুষের জন্য কলিজা দিয়ে কাজ করবেন। এই মানুষটা ক্ষমতায় যাওয়ার পরে তার যে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস পুরো রাষ্ট্রকে প্রশ্নবিদ্ধ করে ফেলেছে বা জাতিকে প্রশ্নবিদ্ধ করেছে, তো এটা নিয়ে নানান আলোচনা সমালোচনা ছিল। কিন্তু দিন শেষে এখন আজকে তিনি নিজে ডক্টর ইউনূসকে যেভাবে ঢেলে দিলেন, এখন তো আমাদের কাছে মনে হচ্ছে এই অন্তর্বর্তী সরকার আসলে কি কি করছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি নিয়ে নানান আলোচনা সমালোচনা এই সরকারের ভিতর ছিল যে ডক্টর ইউনূস কি আসলেই রাষ্ট্রের সেবা করেছেন না নিজের সেবা করেছেন। এই প্রশ্ন আবারও সামনে আসলো কখন? যখন আমাদের অন্তর্বর্তী সরকারেরই খুবই গুরুত্বপূর্ণ একটা সেক্টরের একজন শক্তিশালী উপদেষ্টা, আইন উপদেষ্টা আসিফ নজরুল বলছেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যেসব চুক্তি হয়েছে সেগুলোতে আমাকে কোনোদিনও ডাকা হয়নি। তাহলে ডক্টর ইউনূস কি চেয়ারে বসছিল খালি চুক্তি টুক্তি করে নিজের আখেরে গোছানোর জন্য? কয়েকদিন আগে আমাদের স্বাস্থ্য উপদেষ্টা তিনিও কিন্তু একই কথা বলছিলেন যে এরপর আরো কয়েকজন যে সরকারের বড় বড় পদগুলোতে তারা থাকলেও ডক্টর ইউনূস অনেক চুক্তিতে তিনি কাউকে ডাকতেন না। তো কে আসলে ডক্টর ইউনূসকে পেছন থেকে এই চুক্তিগুলা করাইতো, বা তিনি কাদেরকে নিয়ে চুক্তি করতেন? তিনি কি আমেরিকা থেকে ধান্দা করছেন? কারণ ওইখানে তো তার অনেক বিনিয়োগ আছে। এরকমই মনে হচ্ছে যে তিনি কাউকে পাত্তা দিতেন না, নিজে নিজে ধান্দা করতেন। কিন্তু আসিফ নজরুল স্যার, তো এটা আপনি আগে কেন বললেন না? এখন ঠেলায় পড়ছেন, চিপায় পড়ছেন, নাকি কোনো ফাইল বের হবে এই ভয় পাচ্ছেন? তিনি বলছেন কারণ সেইটা আমার এরিয়া কনসার্ন না। ইকোনমিক, ব্যাংকিং, এনবিআর ইস্যুতে যে আলোচনা করেছে সেখানেও আমাকে ডাকা হয়নি, সেটা কয়েকজন উপদেষ্টাদের নিয়ে তিনি বসতেন। তো লিগ্যাল ইস্যুতে আমাকে ডাকা হতো, পলিটিক্যাল এবং সংস্কার ইস্যুতে আমাকে ডাকা হতো, এমনকি অনেক বড় বড় জায়গায় আমাকে ডাকতেন। তবে আমেরিকার সাথে চুক্তির ইস্যুতে তাকে ডাকা হয় নাই। তো আপনি তো আওয়ামী লীগ সরকারের সময় অনেক ইস্যুতে আপনি কথা বলতেন স্যার, এমনকি আমরা আপনাকে পছন্দ করতাম যে আপনি সত্যটা প্রকাশ করছেন, বলছেন। আপনি তথ্য দিয়েছেন দেশে প্রায় 26 লক্ষ ভারতীয় চাকরি করতেছে। তো আপনি এখন দূর থেকে এত কিছু জানতেন, এত তথ্য আপনার কাছে ছিল, কিন্তু ডক্টর ইউনূস মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বিভিন্ন বিষয়ে চুক্তি করে ফেলতেছে, আপনি জানেন না এই কথাটা। তখন কেন আপনি বলেন নাই যে রাষ্ট্রের মধ্যে অনেক চুক্তি হচ্ছে যেগুলো সম্পর্কে আমরা কনসার্ন না? তখন জাতি আপনার পক্ষে দাঁড়াতো যে ডক্টর ইউনূসকে কে এই ক্ষমতা দিয়েছে বা কারা তার পেছনে কাজ করছেন যে তিনি রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ চুক্তিগুলো বিভিন্ন রাঘব বল দেশের সাথে কইরা ফেলতেছেন, যেখানে সরকারে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে আপনারাই জানতেন না। এখন এই যে এখন একে অন্যের দোষ ত্রুটি বের করে দিচ্ছেন উপদেষ্টারা, সাধারণ মানুষের কাছে কি মনে হচ্ছে যে আপনারা সারা বছর রাজনীতিবিদদের গালাগালি করতেন, তো এখন আপনারা যেই 18 মাসের ক্ষমতায় বসলেন কত কিছু কইরা ফেললেন, কখনকার ডিপি স্টেট এখন নাম আসতেছে, আরো কত কিছু সমালোচনা আসতেছে। তো এখন বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলছিলেন যে একটা কিচেন ক্যাবিনেট ছিল ডক্টর ইউনূসের, সেই কিচেন ক্যাবিনেটে অনেক কিছুই আপনার হতো, যেখানে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিগুলো আলোচনা হতো, কিন্তু সেখানে নাকি তাকে ডাকা নেয় ডক্টর ইউনূস। তো আসিফ নজরুল বলেন বাংলাদেশের ইতিহাসে কোন সরকার আমলে কিচেন ক্যাবিনেট ছিল?
কিচেন ক্যাবিনেটের সদস্য কেউ না কেউ কোনোভাবে ছিল, যারা দু একজন হয়তো ছিল না, তারা ওই বিষয়ে এত, আমরা তো ভাই এত কিছু বুঝি না স্যার। আমরা তো জানি আপনি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে জনতার সামনে তথ্য প্রকাশ করেন। এখন এই যে ডক্টর ইউনূস কারে নিয়ে করতো, এখন তো ডক্টর ইউনূস চাপে পড়তেছে, তো ওনাকে ভরে দিচ্ছেন নাকি আসলে না কোনো ঝামেলা আপনাদের ভিতরে তৈরি হয়েছে, এখন এগুলো আস্তে আস্তে মুখ খোলা শুরু হচ্ছে, কোনটা আমরা জানতে চাই। কেন চুক্তি হয়েছে, কিভাবে চুক্তি হয়েছে, এটা থেকে রাষ্ট্রের স্বার্থ উদ্ধার হয়েছে এত গোপনীয়ভাবে কেন হইলো, তড়িঘড়ি করে কেন হইলো, কে কত কামাইছেন, যদি নাই কামাই থাকেন কেন এখন এতদিন পরে বিএনপি আসার পরে আপনারা এগুলো তথ্য দিচ্ছেন? এখন তো বিএনপি সরকার বসে অনেক বাটে পড়ে গেছে, আপনারা তলে তলে অনেক চুক্তি করে ফেলছেন, আমরা একটু জানি, জানান। যায় দিন ভালো যায়, আসে দিন খারাপই আসে, মুরব্বীরা মাঝে মাঝে এই কথা বলেন, তবে মানুষের জীবনের ব্যতিক্রম ঘটে। আমরা কথা বলছি ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে। একটা পুলসিরাতের বলে তিনি কিন্তু আটকে গেছিলেন আওয়ামী লীগের সময়, তবে ওই মুহূর্তে আওয়ামী লীগ ছাড়া বিএনপি, জামাত ইসলাম বা অন্যান্য যে দলগুলো ছিল সবার তার প্রতি একটা শ্রদ্ধা ভালোবাসার জায়গা ছিল। সরকার পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্র ক্ষমতায় বসানো হয়েছিল অনেক স্বপ্ন, অনেক আশা নিয়ে যে এই জাতিকে তিনি পরিবর্তন করবেন। তবে নিজের ভাগ্য তিনি যতটা পরিবর্তন করেছেন, জাতির ভাগ্য আসলে ঠিক ততটা পরিবর্তিত হয়নি। যেমন ধরেন যে তিনি তার ব্যক্তিগত যে ট্যাক্স মাফ, তার যে মামলা, এর পাশাপাশি ধরেন তার যে বিভিন্ন সুযোগ সুবিধা নেওয়া, রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে, তো তিনি তো চলে গেছেন, সরকার পরিবর্তন হয়েছে, ক্ষমতা পরিবর্তন হয়েছে, তো এই সকল কিছুর পরে আপনার ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে অনেকটা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন যে তিনি তার জন্য কিছু অধ্যাদেশ করেছেন। তবে জুলাই যোদ্ধা বা জাতির জন্য যে অধ্যাদেশগুলো জরুরি ছিল ওইগুলো তিনি খুব পাকাপোক্তভাবে করেননি, দাবি হচ্ছে এনসিপির পক্ষ থেকে। অর্থাৎ আমাদের রানিং এমপি নাহিদ ইসলাম তিনি আজকে বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাজপথে নামতে হবে দাবি আদায়ের জন্য। একটা বিক্ষোভ চলছে বর্তমান সংসদে জুলাই যোদ্ধাদের জন্য, বা ধরেন আরো বিভিন্ন ইস্যুতে, যেমন 5ই আগস্টের আগে পরে পুলিশ হত্যা থেকে শুরু করে অনেক বিষয়। তো এরকম কিছু বিষয় আছে যেটা সংবিধানের সাথে সম্ভবত সাংঘর্ষিক অথবা সংবিধানের স্বার্থ রক্ষায় সেখানে কিছু নোট অফ ডিসেন্ট যেগুলো বিএনপি আগে দিয়েছিল সেগুলো সম্ভবত এখন আলোচনায় আসতেছে। অনেক কিছু হয়তো একটা দোলাদুল্যতায় পড়ে গেছে, আর এতে করে এনসিপি এবং অন্যান্য যারা আছে অর্থাৎ ক্ষমতাসীন দল সরকারে যারা আছেন, বিএনপি ছাড়া বাকি যারা আছেন, তারা এটা নিয়ে সংসদ কাঁপাচ্ছেন, রাজপথে নামার ঘোষণা দিচ্ছেন। তো যিনি এই জুলাই আন্দোলনের সবচেয়ে বেশি সুবিধাভোগী একমাত্র সারা বাংলাদেশে ডক্টর ইউনূস 666 কোটি টাকা ট্যাক্স মাফ নিয়ে গেছেন, গ্রামীণ ব্যাংকের নামে আপনার 2034 পর্যন্ত সুরক্ষা দিয়েছেন, নিজের নামে আইন ভেঙে 1 বছরের রাষ্ট্রীয় অতিরিক্ত প্রটোকল নিয়েছেন, নিজের নামে আদম ব্যবসার লাইসেন্স করেছেন, নিজের গ্রামীণ ব্যাংকের নামে মানে গ্রামীণের নামে একটা ইউনিভার্সিটির লাইসেন্স নিয়েছেন, আপনার হচ্ছে স্টার্লিংকের সাথে তার গ্রামীণের চুক্তি হয়েছে। এরকম শত শত নিজের ভাই ভাতিজা, নিজের কাছের মানুষকে কোটা না মেধা, কোটা কোটা ওইটাতে বিশ্বাস করে তিনি বসিয়েছেন। জনগণের যে আশা প্রত্যাশা ছিল সেটা আসলে শতভাগ সফল তিনি করতে পারেননি। তো এনসিপি মনে করছে বা নাহিদ ইসলাম মনে করছে এই যে আপনি এত সুবিধা ভোগ করলেন, এখন জুলাই যোদ্ধাদের স্বার্থ রক্ষায় অথবা জুলাই সনদ থেকে শুরু করে যে বিষয়গুলো আছে সেগুলোকে রক্ষায় আমরা যখন মাঠে নামছি, আপনি আপনার গ্রামীণ ব্যাংক, আপনি আপনার কেরিয়ার নিয়ে ব্যস্ত হইতে পারেন না। কেন? কারণ এটার সবচেয়ে বড় যে ফলটা সেইটা আপনি খাইছেন। সো ইউ শুড জয়েন উইথ আস, অর্থাৎ আপনাকে আমাদের সাথে জয়েন করতেই হবে, কেননা তারা রাজপথে নামবে। এখন এই রাজপথে নামার বিষয়টা জাতি কিভাবে নেবে? অর্থনৈতিক মন্দা, তেলের বাজারে অস্থিরতা, জ্বালানিতে অস্থিরতা, খাদ্যে অস্থিরতা, সরকার মাত্র গঠন হয়েছে, এই যে একটা অস্থির সিচুয়েশনে এনসিপির এই ধরনের আন্দোলনে মানুষ কি আসলে রাজপথে নামবে? প্রশ্ন কিন্তু এইটা। তবে যদি নামে, এনসিপি তো নামবে, তারা তাদের কয়েকজন মেম্বার টেম্বার আছে নিয়ে, তো সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নামতে হবে। তবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে পাগলা কোনো ধরেন ভ্যাকসিন ট্যাক্সিন দেয় না, এরকম কোনো থাকে না যে ফুটফুটে সুন্দর কোনো কিছু যদি না কামড়ায়, তো আমার মনে হয় না যে তিনি আসলে রাজপথে নামবেন। তবে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি রাজপথে নামে, ছাত্ররা যেহেতু তার নিয়োগকর্তা ছিল, এখন সে গার্জিয়ানে ডাকতেছে, বাবা তুমি আসো, মাঠে আসো, তোমার সাথে কথা আছে। হ্যাঁ, তো এখন যদি সত্যিই নামে তাহলে বিএনপির জন্য আবার এটা মাইনকার চিপা টাইপ একটা সিচুয়েশন হয়ে যাবে। তবে
আমার রাজনৈতিক প্রজ্ঞা বিশ্লেষণ, আমি ক্ষুদ্র মানুষ, সেটা বলছে যে ডক্টর ইউনূসকে পেটের মধ্যে যদি অ্যাটম বোমা মাইরা দেওয়া হয়, বা মাইরা দেওয়া না মানে বাইধা দেওয়া হয়, তারপর তিনি আর রাস্তায় নামবেন না, এটা নিশ্চিত করে বলা যায়। তবে পরিস্থিতি ভিন্ন হইতেও পারে, কিন্তু হবে না মনে হয়। আপনার কি মনে হয়? কমেন্টে লিখুন। আসসালামু আলাইকুম।